জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, আওয়ামী লীগকে মুছে ফেলা অসম্ভব, শেখ হাসিনার কড়া বক্তব্য থাকছে প্রতিবেদনে। হাসিনা ভারত সম্পর্ক নষ্ট, গড়ে উঠেছে নতুন বন্ধুত্ব তারেকের সঙ্গে থাকছে প্রতিবেদনে। নিষিদ্ধের দেয়াল ভেঙে ফিরতে চায় আওয়ামী লীগ, নতুন কৌশলে বড় খেলা বাংলার রাজনীতিতে থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের অভিযোগ থাকছে প্রতিবেদনে। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনার ভিডিও বার্তা দিল্লি থেকে থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগকে মুছে ফেলা অসম্ভব, শেখ হাসিনার কড়া বক্তব্য। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুলেছে শেখ হাসিনার সাম্প্রতিক কড়া বক্তব্য। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আওয়ামী লীগকে মুছে ফেলা অসম্ভব। তার এই মন্তব্যকে ঘিরে ইতোমধ্যেই রাজনৈতিক মহল, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক ভার্চুয়াল বার্তা ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম এবং গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি সংগঠন। তিনি উল্লেখ করেন, বহু প্রতিকূল পরিস্থিতি, দমনপীড়ন এবং সংকটের মধ্যে দিয়েও দলটি টিকে থেকেছে এবং বারবার ঘুরে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য বর্তমান পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে। বিশেষ করে দলটির ওপর নানা সীমাবদ্ধতা ও চাপের প্রেক্ষাপটে এটি নেতাকর্মীদের মনোবল বাড়াতে সহায়ক হতে পারে। একই সঙ্গে এটি রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি একটি স্পষ্ট বার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে। এদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সহ বিরোধী দলগুলো এই বক্তব্যের সমালোচনা করেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। তাদের মতে, রাজনৈতিক বাস্তবতা ও জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে বক্তব্য দেওয়া প্রয়োজন। অন্যদিকে আওয়ামী লীগের সমর্থকেরা শেখ হাসিনার এই বক্তব্যকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তারা বলছেন, এটি একটি আত্মবিশ্বাসী নেতৃত্বের প্রতিফলন এবং দলটির ঐতিহাসিক গুরুত্বের বাস্তব চিত্র। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে বড় দলগুলোর অস্তিত্ব ও প্রভাব সহজে মুছে ফেলা যায় না। দীর্ঘদিনের সংগঠন, তৃণমূল পর্যায়ের শক্তি এবং ঐতিহাসিক ভূমিকা সব মিলিয়ে একটি দলকে টিকিয়ে রাখে। শেখ হাসিনার বক্তব্য সেই বাস্তবতাকেই সামনে এনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ এটিকে শক্ত অবস্থানের প্রতীক হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক কৌশলের অংশ। বিভিন্ন মতামতের কারণে বিষয়টি আরও আলোচিত হয়ে উঠেছে। সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনার এই বক্তব্য বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে। এটি যেমন সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়েছে, তেমনি বিরোধী মহলেও নতুন করে আলোচনা তৈরি করেছে। এখন সবার দৃষ্টি পরবর্তী পরিস্থিতির দিকে। এই বক্তব্যের প্রভাব রাজনৈতিক অঙ্গনে কতটা পড়ে এবং ভবিষ্যতে এটি কী ধরনের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দেয়, সময়ই বলে দেবে এই কড়া বার্তা কতটা বাস্তবতায় প্রতিফলিত হয়। হাসিনা ভারত সম্পর্ক নষ্ট, গড়ে উঠেছে নতুন বন্ধুত্ব তারেকের সঙ্গে, রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুলেছে বাংলাদেশ ভারত সম্পর্কের পরিবর্তিত সমীকরণ নিয়ে সাম্প্রতিক নানা আলোচনা। বিশেষ করে শেখ হাসিনাকে ঘিরে ভারতীয় অবস্থান এবং অন্যদিকে তারিক রহমানের সঙ্গে সম্ভাব্য নতুন কূটনৈতিক যোগাযোগের গুঞ্জন, এই দুই বিষয় এখন রাজনৈতিক বিশ্লেষণের কেন্দ্রবিন্দুতে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল। নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য সমন্বয় দেখা গেছে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, ক্ষমতার পালাবদল এবং অভ্যন্তরীণ অস্থিরতা এই সম্পর্কের উপর প্রভাব ফেলেছে এমন আলোচনা জোরালো হচ্ছে। ভারতের রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে নরেন্দ্র মোদীর সরকারের অবস্থান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।
কিছু বিশ্লেষক মনে করছেন ভারতের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশে স্থিতিশীল ও কার্যকর নেতৃত্বের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। সেই প্রেক্ষাপটে তারা বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কৌশল নিতে পারে। এই প্রেক্ষাপটেই সামনে আসছে তারেক রহমানের নাম। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির এই শীর্ষ নেতা দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করলেও রাজনৈতিকভাবে সক্রিয় রয়েছেন। সাম্প্রতিক সময়ে তার বক্তব্য, কূটনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিক মহলে উপস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হল তারেক রহমান ও ভারতের মধ্যে নতুন বন্ধুত্ব গড়ে উঠেছে এমন দাবির পক্ষে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বা নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। এটি মূলত রাজনৈতিক গুঞ্জন এবং বিশ্লেষণভিত্তিক আলোচনা হিসেবেই বিবেচিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক সম্পর্ক কখনোই স্থির নয়, বরং তার সময়, পরিস্থিতি এবং স্বার্থের ভিত্তিতে পরিবর্তিত হয়। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রেও সেই বাস্তবতা প্রযোজ্য। ফলে কোনো একটি পক্ষের সঙ্গে সম্পর্ক দুর্বল হলে অন্য পক্ষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করা কূটনৈতিকভাবে অস্বাভাবিক নয়। এদিকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই ইস্যু নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আওয়ামী লীগের সমর্থকরা বলছেন ভারত বাংলাদেশ সম্পর্ক এখনও দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে এবং সাময়িক গুঞ্জনের ভিত্তিতে তা মূল্যায়ন করা ঠিক নয়। অন্যদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সমর্থকরা মনে করছেন নতুন রাজনৈতিক বাস্তবতায় আন্তর্জাতিক সম্পর্কেও পরিবর্তন আসতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে নানা মতামত দেখা যাচ্ছে। কেউ বলছেন এটি একটি বড় কূটনৈতিক পরিবর্তনের ইঙ্গিত, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিকভাবে প্রভাব তৈরির একটি কৌশল। বিশ্লেষকদের মতে এই ধরনের গুঞ্জন সাধারণত তখনই বেশি ছড়ায় যখন কোনো দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। অনিশ্চয়তার সময় বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান শক্ত করতে তথ্য, বিশ্লেষণ ও কৌশলগত বার্তা ব্যবহার করে থাকে। সব মিলিয়ে বলা যায় শেখ হাসিনা ও ভারতের সম্পর্ক নষ্ট হয়ে গেছে এবং তারেক রহমানের সঙ্গে নতুন বন্ধুত্ব গড়ে উঠেছে এমন দাবিগুলো এখনও নিশ্চিত তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়। তবে এই আলোচনা একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে নিয়ে এসেছে: বাংলাদেশ ভারতের সম্পর্কের ভবিষ্যৎ এবং তা কোন পথে এগোতে পারে। সময়ই বলে দেবে এই গুঞ্জন বাস্তবে রূপ নেয় কিনা, নাকি এটি রাজনৈতিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকে। নিষিদ্ধের দেয়াল ভেঙে ফিরতে চায় আওয়ামী লীগ, নতুন কৌশলে বড় খেলা বাংলার রাজনীতিতে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আওয়ামী লীগ। দীর্ঘদিনের রাজনৈতিক টানাপড়েন, আইনি সীমাবদ্ধতা এবং বিতর্কের পর দলটি আবারও ঘুরে দাঁড়ানোর কৌশল নিচ্ছে এমন আলোচনা এখন দেশজুড়ে। বিশেষ করে জুলাইয়ের রাজনৈতিক আন্দোলনের পর পরিবর্তিত বাস্তবতায় দলটির অবস্থান, নেতৃত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা বিশ্লেষণ সামনে আসছে। জুলাইয়ের সেই আলোচিত আন্দোলনের সময় হঠাৎ করেই রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলে যায়। আন্দোলন, উত্তেজনা এবং অনিশ্চয়তার মধ্যে দেশ জুড়ে তৈরি হয় এক অস্থির পরিবেশ। সেই প্রেক্ষাপটে শেখ হাসিনার দেশত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক এবং নির্ভরযোগ্য তথ্য নিয়ে ভিন্ন মত রয়েছে, তবুও ঘটনাটি রাজনৈতিক বয়ানের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই পরিস্থিতির মধ্যেই আওয়ামী লীগের কার্যক্রমে বিভিন্ন সীমাবদ্ধতা আরোপ করা হয় এবং দলটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দেয়। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের মতো দেশে একটি বড় ও ঐতিহাসিক দলকে দীর্ঘদিন নিষ্ক্রিয় রাখা সহজ নয়। ফলে দলটি নতুন কৌশলে ফিরে আসার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের ভেতরে সাংগঠনিক পুনর্গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তৃণমূল পর্যায়ে যোগাযোগ বাড়ানো, পুরনো নেতাকর্মীদের সক্রিয় করা এবং নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার চেষ্টা চলছে। বিশ্লেষকদের মতে এটি একটি পুনর্জাগরণ কৌশল, যার মাধ্যমে দলটি আবার মাঠের রাজনীতিতে দৃশ্যমান হতে চায়। এই প্রক্রিয়ায় শেখ হাসিনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও তিনি সরাসরি মাঠে নেই এমন আলোচনা রয়েছে, তবুও ভার্চুয়াল বার্তা, রাজনৈতিক দিক নির্দেশনা এবং কৌশলগত সিদ্ধান্তের মাধ্যমে তিনি দলকে পরিচালনা করছেন বলে ধারণা করা হচ্ছে। তার নেতৃত্ব এখনও দলের জন্য একটি বড় শক্তি হিসেবে বিবেচিত।
আইনি দিক থেকেও আওয়ামী লীগের সামনে একটি বড় লড়াই রয়েছে। কার্যক্রমে যে নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা তৈরি হয়েছে তা চ্যালেঞ্জ করতে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। সংবিধান ও মৌলিক অধিকারের প্রশ্নে এই বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন আইনজ্ঞরা। একই সঙ্গে দলটি তাদের রাজনৈতিক বার্তায়ও পরিবর্তন আনছে। উন্নয়ন, গণতন্ত্র, স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে নতুন করে জনগণের কাছে পৌঁছনোর চেষ্টা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা বাড়ানো এবং তরুণদের আকৃষ্ট করার কৌশলও নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি রাজনৈতিক প্রত্যাবর্তনের পরিকল্পনা নয়, বরং একটি বড় ধরনের ইমেজ পুনর্গঠন। দীর্ঘদিনের সমালোচনা ও বিতর্ক কাটিয়ে নতুনভাবে জনগণের আস্থা অর্জন করাই এখন দলের প্রধান লক্ষ্য। অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষরাও নিজেদের অবস্থান শক্ত করছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই দলই মাঠের রাজনীতিতে সক্রিয় রয়েছে এবং নিজেদের কৌশল অনুযায়ী এগোচ্ছে। ফলে বাংলাদেশের রাজনীতি এখন একটি ত্রিমুখী প্রতিযোগিতার দিকে এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি আওয়ামী লীগ তাদের কৌশল সফলভাবে বাস্তবায়ন করতে পারে তাহলে দেশের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। দীর্ঘদিন ধরে যে ক্ষমতার পালাবদল ও প্রতিযোগিতা চলছে তা নতুনভাবে সাজাতে হতে পারে। তবে চ্যালেঞ্জ অনেক। জনগণের আস্থা প্রতিরোধ, সংগঠনের ভেতরের ঐক্য বজায় রাখা, আইনি বাধা অতিক্রম করা এবং রাজনৈতিকভাবে গ্রহণযোগ্যতা তৈরি করা, এই চারটি বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে দলটি। বিশেষ করে তরুণ ভোটারদের আস্থা অর্জন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই এই সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে তুমুল আলোচনা চলছে। সমর্থকরা আশাবাদী, তারা মনে করছেন দলটি আবারও শক্তভাবে ফিরে আসবে। অন্যদিকে সমালোচকরা বলছেন বাস্তব পরিবর্তন ছাড়া এই প্রত্যাবর্তন সম্ভব নয়। সব মিলিয়ে বলা যায় আওয়ামী লীগের সামনে এখন একটি গুরুত্বপূর্ণ সময়। এটি শুধু টিকে থাকার লড়াই নয়, বরং নতুনভাবে নিজেদের প্রতিষ্ঠার একটি সুযোগ। নিষিদ্ধের দেয়াল ভেঙে তারা কতটা সফলভাবে ফিরে আসতে পারে সেটিই এখন বড় প্রশ্ন। এখন সবার নজর পরবর্তী পদক্ষেপের দিকে। আইনি লড়াই, রাজনৈতিক কৌশল এবং মাঠের সক্রিয়তা, এই তিনটি বিষয়ে নির্ধারণ করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ। যদি তারা এই তিন ক্ষেত্রে সফল হয় তাহলে সত্যি বাংলার রাজনীতিতে বড় খেলা শুরু হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হবে এই কৌশল কেবল পরিকল্পনায় সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তবে রূপ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনা করবে। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের অভিযোগ। বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুলেছে শেখ হাসিনাকে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং সেই রায় নিয়ে ওঠা আন্তর্জাতিক মান লঙ্ঘনের অভিযোগ। সাবেক এই প্রধানমন্ত্রীর পক্ষে পাঠানো একটি আইনি চিঠিতে বিচার প্রক্রিয়াকে অবৈধ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করা হয়েছে, যা ইতোমধ্যেই দেশ বিদেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। লন্ডন ভিত্তিক আইন সংস্থা কিংসলি ন্যাপলি এলএলপি গত ৩০ মার্চ ইমেলের মাধ্যমে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বাংলাদেশের কাছে এই চিঠি পাঠিয়েছে বলে জানা গেছে। চিঠিতে শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত বিচার, প্রক্রিয়া এবং রায় নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। তবে বিষয়টি নিয়ে অনিশ্চয়তাও রয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে এই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেননি। ফলে চিঠির গ্রহণযোগ্যতা এবং পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। চিঠির অন্যতম গুরুত্বপূর্ণ অভিযোগ হল শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার সম্পন্ন করা হয়েছে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ। আইনি প্রতিনিধিদের দাবি, একজন অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ, অভিযোগ সম্পর্কে পূর্ণ অবহিতকরণ এবং নিজের পছন্দমতো আইনজীবী পাওয়ার অধিকার নিশ্চিত করা ন্যায্য বিচারের মৌলিক শর্ত। এসব অধিকার লঙ্ঘিত হয়েছে বলেই তারা অভিযোগ তুলেছেন। আইন বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক আইনে ফেয়ার ট্রায়াল বা ন্যায্য বিচারের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি শুধু একটি আইনি প্রক্রিয়া নয়, বরং মানবাধিকারের মৌলিক অংশ।
ফলে এই ধরনের অভিযোগ আন্তর্জাতিক মহলে গুরুত্ব পেতে পারে। চিঠিতে আরও বলা হয়েছে, বিচার প্রক্রিয়ায় রাজনৈতিক পক্ষপাতিত্ব ছিল। ট্রাইব্যুনালের বিচারকদের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব, তাদের সম্ভাব্য রাজনৈতিক সম্পৃক্ততা এবং বিচার চলাকালে পক্ষপাতমূলক মন্তব্যের বিষয়টি তুলে ধরা হয়েছে। একই সঙ্গে প্রসিকিউশন পক্ষের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এই অভিযোগগুলো বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, যদি এসব অভিযোগ প্রমাণিত হয় তাহলে তা দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির ওপরও প্রভাব ফেলতে পারে। চিঠিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে, ট্রাইব্যুনালের এখতিয়ার প্রসারিত করে ২০২৪ সালের ঘটনাবলীর বিচার করা হয়েছে, যা মূল আইনের উদ্দেশ্যের বাইরে। আইনি প্রতিনিধিদের দাবি, এটি রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন বা ভূতাপেক্ষ আইন প্রয়োগের উদাহরণ, যা আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতির পরিপন্থী। তাদের মতে, এ ধরনের অভিযোগ সাধারণ ফৌজদারি আদালতেই বিচার হওয়া উচিত ছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নয়। এই যুক্তি সামনে এনে তারা ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন। চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এই বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য প্রমাণ যাচাই, প্রতিরক্ষার সুযোগ এবং স্বচ্ছতা সব ক্ষেত্রেই ঘাটতি ছিল। এমনকি এ ধরনের বিচার শেষে মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তা সামারি এক্সিকিউশন হিসেবে বিবেচিত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। আইনি প্রতিনিধিরা ট্রাইব্যুনালের কাছে ৩টি মূল দাবি জানিয়েছেন: রায় বাতিল, মৃত্যুদণ্ড কার্যকর না করা এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বিচার পরিচালনা করা। একই সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবী ও ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৪ দিনের মধ্যে ট্রাইব্যুনালের কাছ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া প্রত্যাশা করা হচ্ছে, অন্যথায় আন্তর্জাতিক ফোরামে যাওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে বলে সতর্ক করা হয়েছে। এই ইস্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আওয়ামী লীগের সমর্থকরা এই অভিযোগগুলোকে গুরুত্ব সহকারে দেখছেন এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন। অন্যদিকে বিরোধী দলগুলো এই বিষয়টি নিয়ে ভিন্ন অবস্থান নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। আইন বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা শুধু একটি ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং এটি বাংলাদেশের বিচার ব্যবস্থা, আইনের শাসন এবং আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে জড়িত একটি বড় ইস্যু। যদি বিষয়টি আন্তর্জাতিক আদালত বা সংস্থাগুলোতে গড়ায়, তাহলে তা দীর্ঘমেয়াদী আইনি ও কূটনৈতিক প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনাকে ঘিরে এই আইনি বিতর্ক বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি করেছে। এটি যেমন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও নতুন নজর কাড়ছে। এখন সবার দৃষ্টি ট্রাইব্যুনালের প্রতিক্রিয়ার দিকে। তারা কী অবস্থান নেয় এবং এই অভিযোগগুলোর জবাব কিভাবে দেয়, সময়ই বলে দেবে এই বিতর্ক কেবল একটি আইনি চিঠির মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি এটি একটি বড় আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হবে। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনার ভিডিও বার্তা, দিল্লি। বাংলা নববর্ষকে সামনে রেখে দেশ বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের রাজধানী নিউ দিল্লি থেকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি নতুন বছরকে ঘিরে ঐক্য, আশা ও উন্নয়নের বার্তা তুলে ধরেন। তার এই বক্তব্য ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার ১২ এপ্রিল প্রকাশিত ওই ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে বিদেশে অবস্থান করছেন, বাংলাদেশের সকল ভাইবোনকে জানাই নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। তিনি আরও বলেন, আসুন নতুন বছরে অতীতের সব ব্যর্থতা, দুঃখ ও গ্লানি পেছনে ফেলে আমরা সবাই মিলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করি। বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ একত্রিত হয়। শেখ হাসিনার বার্তাতেও সেই ঐক্যের আহ্বান স্পষ্টভাবে ফুটে উঠেছে। তিনি বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঐক্যের আহ্বান বিশেষ তাৎপর্য বহন করে। বাংলা নববর্ষের ইতিহাস বহু প্রাচীন।
মুঘল সম্রাট আকবর কৃষিকাজের সুবিধার্থে বাংলা সনের প্রবর্তন করেন। সেই সময় এটি ফসলি সন নামে পরিচিত ছিল। সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি সার্বজনীন সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়। গ্রাম বাংলায় নববর্ষ মানেই নতুন কাপড়, পিঠা পায়েস, আত্মীয় স্বজনের আগমন এবং আনন্দঘন পরিবেশ। শহরাঞ্চলে যোগ হয়েছে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ণাঢ্য আয়োজন। রাজধানী ঢাকায় নববর্ষ উদযাপন পায় ভিন্ন মাত্রা। রমনা উদ্যান, চারুকলা ইনস্টিটিউট, টিএসসি সবখানেই মানুষের ঢল নামে। ছায়ানয়ের উদ্যোগে রমনার বটমূলে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এসো হে বৈশাখ গানের মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়। এছাড়া চারুকলা ইনস্টিটিউটের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা নববর্ষের অন্যতম আকর্ষণ, যা এখন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। নববর্ষের আরেকটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হল হালখাতা। ব্যবসায়ীরা পুরনো হিসাব বন্ধ করে নতুন খাতা খোলেন এবং ক্রেতাদের আপ্যায়ন করেন। গ্রামাঞ্চলে বৈশাখী মেলা বসে, যেখানে পাওয়া যায় কৃষিজ পণ্য, হস্তশিল্প এবং লোকজ সামগ্রী, যা গ্রামীণ অর্থনীতির সঙ্গেও গভীরভাবে জড়িত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই ভিডিও বার্তা শুধু একটি শুভেচ্ছা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তাও বহন করে। বিদেশে অবস্থান করেও তিনি দেশের জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করছেন, এটি তার কৌশলের অংশ হতে পারে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এটিকে ইতিবাচকভাবে দেখছেন এবং বলছেন এটি দলের জন্য অনুপ্রেরণার উৎস। অন্যদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সহ বিরোধী মহলে ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। তারা বলছেন এই বার্তাকে রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে বিশ্লেষণ করা প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ এটিকে আবেগঘন ও ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছেন। সব মিলিয়ে বলা যায়, দিল্লি থেকে দেওয়া শেখ হাসিনার এই ভিডিও বার্তা বাংলা নববর্ষের আনন্দের সঙ্গে সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বার্তাও বহন করছে। এটি শুধু শুভেচ্ছা নয়, বরং একটি ঐক্যবদ্ধ ও উন্নত বাংলাদেশের স্বপ্ন। বাংলা নববর্ষ বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। এই দিনে সব ভেদাভেদ ভুলে মানুষ একত্রিত হয়। শেখ হাসিনার আহ্বানও সেই ঐক্যের প্রতিফলন। নতুন বছরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন আশা, নতুন স্বপ্ন এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে যায়। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই এখন সবার প্রত্যাশা।